বুক বাংলায় আজ শুনবেন গেম অফ ইনভেস্টিং বাই দীপজিৎ দাসের বইটি। ভাবুন তো, শেয়ার বাজার যদি একটা খেলা হয় তাহলে আপনি কি খেলোয়াড় নাকি শুধু দর্শক? আজ সবাই নিজের টাকাকে কাজে লাগাতে চায়, কিন্তু খেলার নিয়মকানুন না জেনেই মাঠে নামা মানে তা তো সরাসরি হারের গ্যারান্টি। আর এই ভুলটাই বেশিরভাগ মানুষ করে থাকে। এই বইটি আপনাকে শেখায় সফল বিনিয়োগকারীরা কোন মানসিকতা নিয়ে চলেন, তারা কোন চেকলিস্ট ব্যবহার করেন এবং কিভাবে নিজেদের আবেগকে নিয়ন্ত্রণে রেখে দীর্ঘমেয়াদে বিজয়ী হন। তাই যদি স্টক, ভ্যালু ইনভেস্টিং বা আর্থিক স্বাধীনতার বিষয়ে আপনার আগ্রহ থাকে তাহলে এই গল্পটি আপনার জন্যই। চলুন এই বিনিয়োগের খেলাটিকে সঠিক চালে খেলার প্রস্তুতি শুরু করা যাক। যখন আমরা সফল বিনিয়োগকারীদের কথা বলি তখন তাদের পোর্টফোলিও নয়, বরং তাদের চিন্তাভাবনাই আসল গেম চেঞ্জার হয়। এই মানুষগুলো শেয়ার বাজারকে শুধু সংখ্যার খেলা হিসেবে দেখেননি, বরং একটি মানসিকতা, একটি শৃঙ্খলা এবং একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া হিসেবে গ্রহণ করেছেন। আর এই চিন্তাভাবনাই প্রতিটি নতুন বিনিয়োগকারীর জন্য সবচেয়ে বড় শিক্ষার বিষয় হয়ে ওঠে। আসলে স্মার্ট বিনিয়োগের প্রথম ধাপ হল নিজের চিন্তাভাবনাকে আপগ্রেড করা। এটা বোঝা যে বাজার প্রতিদিন ওঠানামা করবে, কিন্তু যে ব্যক্তি শান্তভাবে এবং যুক্তির সাথে কাজ করে সেই আসল বিজয়ী হয়। সফল বিনিয়োগকারীরা তাদের প্রতিটি পদক্ষেপের পেছনে একটি স্পষ্ট ধারণা রাখেন। তারা ভিড়ের পেছনে না ছুটে নিজেদের গবেষণা, বিশ্লেষণ এবং দূরদৃষ্টির উপর ভরসা করেন। তাদের চিন্তাভাবনা খুবই সরল: আগে বোঝো, তারপর বিশ্বাস করো এবং তারপর বিনিয়োগ করো। তারা কখনো স্বল্পমেয়াদী লাভের পেছনে দৌড়ানোর খেলা খেলেন না। তাদের ফোকাস থাকে দীর্ঘমেয়াদী মূল্যের উপর। তারা বিশ্বাস করেন যে যদি কোনো জিনিসের আসল মূল্য থাকে তবে সময়ের সাথে সাথে তা অবশ্যই বাড়বে। এই ধৈর্যটাই সাধারণত নতুন বিনিয়োগকারীদের মধ্যে থাকে না, আর সেখানেই সবচেয়ে বড় ভুল হয়ে যায়। সফল বিনিয়োগকারীরা আবেগের পরিবর্তে ডেটা দিয়ে সিদ্ধান্ত নেন। যখন ভয় বা লোভের মতো আবেগ মানুষকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে, তখনই মানুষগুলো নিজেদের নিয়ন্ত্রণে রাখেন। তারা নিজেদের অভিজ্ঞতা এবং সিস্টেমের উপর ভরসা করেন, বাজারের হট্টগোলের উপর নয়। তাদের আরেকটি বিশেষত্ব হলো তারা সবসময় শিখতে থাকেন। বিনিয়োগ তাদের জন্য একবারের কাজ নয়, বরং একটি নিরন্তর চলমান প্রক্রিয়া। তারা নতুন ধারণা পড়েন, কোম্পানিগুলোকে বোঝেন এবং নিজের চিন্তা প্রক্রিয়াকে ক্রমাগত বিকশিত করেন। তাদের জন্য প্রতিটি বিনিয়োগ একটি প্রশ্নের উত্তর, যে এই ব্যবসাতে কি সময় এবং টাকা লাগানোর যোগ্য। এই চিন্তাভাবনার পাশাপাশি সফল বিনিয়োগকারীরা একটা মজবুত শৃঙ্খলা বজায় রাখেন। তারা এদিক ওদিকের খবর বা হাইপ দ্বারা বিচলিত হন না। তাদের কাছে একটি সিস্টেম থাকে যার মাধ্যমে তারা বারবার সেই নিয়মগুলোই অনুসরণ করেন যা আগে কাজ করেছে। আর তারা জানেন যে এই নিয়মগুলো তখনই কাজ করবে যখন তারা মানসিকভাবে স্থিতিশীল থাকবেন। তারা এটাও মানেন যে প্রতিটি ভুলই একটি শিক্ষা। যখনই কোনো বিনিয়োগ ভুল হয় তারা নিজেদের প্রশ্ন করেন কোথায় ভুল হলো, এবং তারপর সেই শিক্ষাটি নিজেদের পরবর্তী সিদ্ধান্তে অন্তর্ভুক্ত করেন। এই কারণেই তারা প্রতিবার আরও ভালো হয়ে ওঠেন। সবচেয়ে জরুরি কথা, তারা বিনিয়োগকে নিজেদের পরিচয়ের অংশ করে তোলেন। তাদের জন্য এটি শুধু টাকা রোজগারের একটি উপায় নয়, বরং একটি মানসিকতা যা জীবনের অন্যান্য সিদ্ধান্তেও কাজে লাগে। পেশাগত হোক বা প্রতিতা, তাদের চিন্তাভাবনায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং শান্তভাবে সিদ্ধান্ত নেওয়ার ঝলক সব জায়গায় দেখা যায়। তাই যদি আপনি সত্যি বিনিয়োগে এগিয়ে যেতে চান, তবে সবার আগে সেই মানুষদের চিন্তাভাবনা বুঝুন যারা ইতিমধ্যেই সেই পথে হেঁটেছেন। তাদের অভিজ্ঞতা শুধু বইয়ের অধ্যায় নয়, বরং সেগুলি পরীক্ষিত এবং প্রমাণিত জ্ঞান যা নতুন বিনিয়োগকারীদের জন্য একটি গাইডের মতো কাজ করতে পারে। বিনিয়োগে জেতার জন্য আপনার শুধু টাকার প্রয়োজন নেই, বরং সঠিক চিন্তার প্রয়োজন। আর সেই চিন্তা আপনি তাদের কাছ থেকেই পাবেন যারা এই খেলাটি দীর্ঘদিন ধরে খেলেছেন এবং জিতেছেন। বিনিয়োগের জগতে সবচেয়ে বড় শত্রু কে? বাজার, ঝুঁকি, মুদ্রাস্ফীতি? না, সবচেয়ে বড় শত্রু হলো মানুষের নিজের মন। আমাদের চিন্তাভাবনা, আমাদের অভ্যাস এবং আমাদের আবেগ অনেক সময় আমাদের এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করে যা যুক্তির বিরুদ্ধে যায়। এগুলোই সেই ছোট ছোট মানসিক শর্টকাট যা আমরা প্রতিদিন ব্যবহার করি। কিন্তু যখন টাকার কথা আসে তখন এগুলো আমাদের বড় ক্ষতির দিকে ঠেলে দেয়। এই শর্টকাটগুলোকেই বলা হয় বিহেভিয়ারাল বায়াস বা আচরণগত পক্ষপাতিত্ব। এগুলো আমাদের ভেতরে এতটাই লুকিয়ে থাকে যে আমরা নিজেরাও বুঝতে পারি না কখন আমরা আবেগ দিয়ে সিদ্ধান্ত নিচ্ছি, ডেটা বা যুক্তি দিয়ে নয়। আসলে যখন কেউ বিনিয়োগ করে তখন সে ভাবে যে সে সম্পূর্ণ যৌক্তিক হবে, কিন্তু যেই বাজার একটু নড়বড়ে হয় মন টলতে শুরু করে। ভয় লাগে যে টাকা ডুবে যাবে না তো, অথবা লোভ আসে যে আরেকটু লাগিয়ে দিই, হয়তো বড় লাভ হয়ে যাবে। আর এটাই সেই মুহূর্ত যখন চিন্তা হেরে যায় এবং আবেগ জিতে যায়। বিহেভিয়ারাল বায়াসের কাজই এটা। এগুলো আপনাকে দেখায় যে জিনিসগুলো যেমন দেখাচ্ছে আসলে তেমন নয়। এগুলো আপনার ব্রেনে একটি আলাদা ভার্জন তৈরি করে এবং আপনাকে সেই ভার্জনের উপর বিশ্বাস করতে বাধ্য করে। এর সবচেয়ে বাজে প্রভাব হলো আপনি বারবার ভুল সিদ্ধান্ত নেন এবং প্রতিবারই আপনার মনে হয় যে আপনি সঠিক কাজ করেছেন।
কিন্তু আসলে আপনি শুধু নিজের মানসিক অভ্যাসের শিকার হচ্ছেন। দেবজিৎ দাস এই বইতে এই মানসিক জালগুলো চেনার উপায় বলেছেন। তিনি বলেন, যতক্ষণ না আপনি নিজের ভেতর চলা এই প্রক্রিয়াগুলো বুঝবেন, ততক্ষণ আপনি কখনো একজন ভালো বিনিয়োগকারী হতে পারবেন না। বিনিয়োগ কেবল বাইরের তথ্যের উপর নির্ভর করে না, বরং আপনার ভেতরের স্থিতিশীলতা এবং আত্মসচেতনতার উপরও নির্ভর করে। এই বায়াসগুলো আপনাকে ভয়ের সামনে থেমে যেতে বাধ্য করে অথবা কোনো ট্রেন্ডের পেছনে দৌড়াতে বলে। কিন্তু এগুলো থেকে বাঁচার একটাই উপায়, নিজেকে জানা এবং নিজেকে নিয়ন্ত্রণ করা। এটা শেখা অত্যন্ত জরুরি যে কখন আপনি সত্যি ভেবে সিদ্ধান্ত নিচ্ছেন আর কখন আপনি শুধু নিজের ভয়, লোভ বা অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে প্রতিক্রিয়া জানাচ্ছেন। যতই আপনি এই আবেগপ্রবণ প্যাটার্নগুলো চিনতে শুরু করবেন, ততই আপনি নিজেকে একজন উন্নত সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে গড়ে তুলতে শুরু করবেন। আপনি বাজারের ওঠানামায় ঘাবড়ে যাওয়া ছেড়ে দেবেন এবং শান্ত মাথায় ভাববেন যে এটা কি সত্যি যুক্তিসঙ্গত। এই প্রশ্নই আপনাকে আরও স্বচ্ছতা এবং নিয়ন্ত্রণ দেবে। বিহেভিয়ারাল বায়াস বোঝাই বিনিয়োগের খেলার আসল লেভেল আপ, কারণ যতক্ষণ আপনি বাইরের দুনিয়া বুঝতে ব্যস্ত থাকবেন, ততক্ষণ আপনি ভেতর থেকে হারবেন। কিন্তু যেই আপনি নিজের চিন্তাভাবনা বুঝতে শুরু করবেন, আপনার বিনিয়োগের শক্তি বহুগুণ বেড়ে যাবে। তাই যদি আপনি দীর্ঘমেয়াদে সফল হতে চান, তাহলে শুধু স্টক বা ডেটার নয়, নিজেরও পড়াশোনা করতে হবে। আপনাকে নিজের চিন্তার পদ্ধতি অ্যানালিসিস করতে হবে। তাই যাতে পরের বার যখন আপনার মন বলে যে এই সুযোগ ছেড়ো না, তখন আপনি থেমে ভাবতে পারেন যে এটা কি আমার বিচার বুদ্ধি বলছে নাকি শুধু আমার লোভ। বিনিয়োগ কোনো এমন খেলা নয় যা শুধু বাইরে খেলা হয়। এর আসল প্রতিযোগিতা তো ভেতরে হয়, আপনার চিন্তা এবং আপনার আবেগের মধ্যে। যে এই লড়াইয়ে জেতে, সেই আসল বিনিয়োগকারী হয়ে ওঠে। বিনিয়োগের জগতে সবচেয়ে বড় সমস্যা হলো কি কিনবো এবং কখন কিনবো। প্রতিদিন কোনো নতুন স্টক আলোচনায় আসে, কোনো নতুন সেক্টর চমকাতে শুরু করে এবং এমন পরিস্থিতিতে বিভ্রান্তি বাড়াটাই স্বাভাবিক। কিন্তু যারা বিনিয়োগকে গুরুত্বের সাথে নেন, তারা কখনো শুধু শোরগোল শুনে টাকা লাগান না। তাদের কাছে কিছু নির্দিষ্ট নিয়ম থাকে, যাকে আমরা বলি থাম্ব রুলস এবং চেকলিস্ট। থাম্ব রুলস অর্থাৎ সেই সব সাধারণ কিন্তু শক্তিশালী নিয়ম যা কোম্পানিকে বুঝকে আপনার চিন্তাকে পরিষ্কার করে। এই নিয়মগুলো আপনাকে এটা বলে না যে কি কিনুন, কিন্তু এটা অবশ্যই বলে যে কি কিনবেন না। এগুলো আপনাকে ফিল্টার করতে সাহায্য করে, যাতে আপনি শত শত বিকল্পের মধ্যে হারিয়ে না গিয়ে শুধু সেই কোম্পানিগুলোর উপরই মনোযোগ দেন যা আপনার বিনিয়োগ দর্শনের সাথে মেলে। বিনিয়োগের এই পদ্ধতি শুধু বেশি কার্যকরী নয়, বরং আপনাকে আবেগপ্রবণ সিদ্ধান্ত নেওয়া থেকেও আটকায়। কারণ যখন আপনার কাছে একটি মজবুত চেকলিস্ট থাকে, তখন আপনি যে কোনো কোম্পানিকে সেই একই পরিকাঠামোতে বিচার করেন। আর যদি সেই কোম্পানি সেই চেকলিস্টে উত্তীর্ণ না হয়, তাহলে আপনি কোনো আফসোস ছাড়াই তাকে ছেড়ে দেন। এই চেকলিস্টগুলো আপনাকে মনে করিয়ে দেয় যে বিনিয়োগের শৃঙ্খলা সবচেয়ে জরুরি। যদি আপনার কাছে কোনো নির্দেশিকা না থাকে, তাহলে আপনি প্রতিবার নতুন ফ্যাশন বা ট্রেন্ডে ভেসে যেতে পারেন। কিন্তু যখন আপনি একটা মজবুত সিস্টেমের সাথে চলেন, তখন আপনি কম ভুল করেন, আর সেই কম ভুলই আপনাকে দীর্ঘমেয়াদে এগিয়ে নিয়ে যায়। দেবজিৎ দাস এই বইতে বলেছেন যে কিভাবে এই ধরনের চেকলিস্ট এবং থাম্ব রুলস আপনার চিন্তাকে একটি কাঠামো দিতে পারে। এটি শুধু কোম্পানির বৃদ্ধি দেখার বিষয় নয়, বরং কোম্পানির পেছনের সত্যটা বোঝার একটা উপায়। সেই সত্য যা প্রায়শই লুকিয়ে থাকে ব্যালেন্স শিটে, ক্যাশ ফ্লোতে বা কোম্পানির ম্যানেজমেন্টের আচরণে। লেখক এটাও বুঝিয়েছেন যে আজকের যুগে শুধু বৃদ্ধি দেখে সিদ্ধান্ত নেওয়া কতটা বিপজ্জনক হতে পারে, কারণ অনেক সময় কোম্পানিগুলো তাদের আসল অবস্থা ঢাকার জন্য সংখ্যার সাথে খেলা করে। আর যদি আপনার কাছে এই জিনিসগুলো ধরার অভিজ্ঞতা বা টুল না থাকে, তাহলে আপনি সহজেই এমন জালে ফেসে যেতে পারেন। তাই অ্যাকাউন্টিং জালিয়াতি এবং আর্থিক কারচুপি থেকে বাঁচা অত্যন্ত জরুরি। আর এর জন্য থাম্ব রুলস এবং চেকলিস্টই আপনার সবচেয়ে নির্ভরযোগ্য টুল হয়ে ওঠে। এগুলো আপনাকে শেখায় যে প্রতিটি চকচকে জিনিস সোনা নয়, আর প্রতিটি গ্রোথ চার্ট সফলতার গ্যারান্টি নয়। সবচেয়ে ভালো ব্যাপার হলো এই নিয়মগুলো আপনাকে বিভ্রান্তি থেকে বাঁচায়। যখন আপনার কাছে একটি কাঠামোগত পদ্ধতি থাকে, তখন আপনি বারবার একই প্রক্রিয়া অনুসরণ করেন এবং ধীরে ধীরে আপনার বোঝাপড়া গভীর হতে থাকে। তারপর যে কোনো নতুন ট্রেন্ড আসুক না কেন, আপনি তখনই তাতে প্রবেশ করবেন যখন তা আপনার চেকলিস্টের টিক চিহ্ন দেয়। বিনিয়োগে নিরাপত্তা তখনই আসে যখন আপনার কাছে পরিষ্কার চিন্তা এবং স্পষ্ট নিয়ম থাকে। আর এই থাম্ব রুলসগুলোই আপনাকে দেয় এমন একটি ভিত্তি যার উপরে আপনি দীর্ঘ সময় ধরে বিশ্বাসের সাথে এগিয়ে যেতে পারেন। তাই যদি আপনি সঠিক কোম্পানি বেছে নিতে চান এবং আর্থিক ভুল থেকে বাঁচতে চান, তাহলে শুধু ভরসা বা অনুমানের ওপর কাজ করবেন না। নিজের জন্য একটি সিস্টেম তৈরি করুন যা প্রতিবার একই প্রশ্ন করবে, একই পরীক্ষা নেবে এবং প্রতিবার আপনাকে একটি উন্নত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। যখনই কোনো কোম্পানি আকর্ষণীয় মনে হয়, তখন বেশিরভাগ মানুষ তার পণ্য, বৃদ্ধির হার বা শেয়ারের দাম দেখে উত্তেজিত হয়ে পড়ে। কিন্তু আসল প্রশ্ন হলো, এই ব্যবসাটি কি আগামী বছরগুলোতেও টিকে থাকবে? আর এর ম্যানেজমেন্ট কি সত্যিই নির্ভরযোগ্য?
কারণ বিনিয়োগ শুধু এই কথার উপর নির্ভর করে না যে কোন কোম্পানি আজ কত আয় করছে, বরং এর ওপরও নির্ভর করে যে তার ভবিষ্যৎ কতটা সুরক্ষিত এবং প্রসারণযোগ্য। যখন কোনো ব্যবসা দীর্ঘমেয়াদে নিজের আধিপত্য বজায় রাখে, তখন তার পিছনে 3টে বড় জিনিস থাকে: তার ম্যানেজমেন্ট, তার কম্পিটিটিভ সুবিধা আর তার গভর্নেন্স। এই 3টে বিষয়কে গভীরভাবে বোঝা অত্যন্ত জরুরি, না হলে আপনি শুধু ওপরের চাকচিক্য দেখে ফেঁসে যেতে পারেন। সবার আগে কথা বলা যাক ম্যানেজমেন্ট নিয়ে। একটি কোম্পানি যতই ভালো হোক না কেন, যদি তার সিদ্ধান্ত গ্রহণকারীরা বুদ্ধিমান, সৎ না হয় বা শুধু স্বল্পমেয়াদী লাভের পিছনে ছোটে, তাহলে সেই কোম্পানিতে টাকা লাগানো ঝুঁকিপূর্ণ। একটি ভালো ম্যানেজমেন্ট সেটাই হয় যা একটি স্পষ্ট লক্ষ্য নিয়ে চলে, যা স্বচ্ছ হয় এবং যা তার শেয়ার হোল্ডারদের শুধু সংখ্যা দিয়ে নয়, কাজ দিয়ে জবাব দেয়। এরপর আসে কম্পিটিটিভ সুবিধা, অর্থাৎ সেই জিনিস যা একটি কোম্পানিকে অন্যদের থেকে আলাদা করে। কারণ কোনো কোম্পানি তখনই দীর্ঘ সময় ধরে টিকে থাকে যখন তার কাছে এমন কিছু থাকে যা নকল করা যায় না। আর এই সুবিধা যদি শক্তিশালী হয়, তাহলে বাজারে কোম্পানির আধিপত্য বজায় থাকে। কিন্তু যদি সুবিধা দুর্বল হয় বা শুধু তাৎক্ষণিক হয়, তাহলে এমন ব্যবসার উপর দীর্ঘমেয়াদী বাজি ধরা বুদ্ধিমানের কাজ নয়। তারপর আসে গভর্নেন্স বা কোম্পানির অভ্যন্তরীণ ব্যবস্থা এবং স্বচ্ছতা। কোম্পানি কি সত্যি তার ইনভেস্টরদের তথ্য দেয়? তারা কি সময় মতো রিপোর্ট জমা দেয়? নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করে? তারা কি নিজেদের লাভের জন্য নিয়ম ভাঙে না? এই সবই ছোট ছোট বিষয়, কিন্তু এইগুলি ঠিক করে যে আপনি একটি পেশাদার ব্যবসায় বিনিয়োগ করছেন নাকি শুধু একটি লোক দেখানো প্রতিষ্ঠানে। দেবজিৎ দাস এই বইতে বারবার এই বিষয়ে জোর দেন যে একটি ভালো ব্যবসা শুধু বাইরে থেকে ভালো দেখালে হবে না, ভিতর থেকেও মজবুত হতে হবে। তিনি বলেন, কোম্পানিগুলো দীর্ঘ সময় ধরে তখনই টিকে থাকে যখন তাদের ম্যানেজমেন্ট শক্তিশালী হয়, তাদের কাছে স্পষ্ট ষড়যন্ত্র থাকে এবং তাদের নেতৃত্ব নৈতিকভাবে দায়িত্বশীল হয়। এই সব জিনিস বোঝার জন্য বিনিয়োগকারীকে একটু পরিশ্রম করতে হয়, কিন্তু এই পরিশ্রমই ভবিষ্যতে ঝুঁকি কমায় এবং রিটার্ন বাড়ায়। যখন আপনি কোনো কোম্পানিতে বিনিয়োগ করেন, তখন আপনি শুধু তার পণ্য বা সেবা নয়, বরং তার মানুষ এবং তাদের চিন্তা ভাবনায় বিনিয়োগ করেন। আর এই জিনিসটাই আপনাকে ঠিক করতে সাহায্য করে যে আপনি সেই কোম্পানিতে আগামী 5 থেকে 10 বছর পর্যন্ত টিকে থাকতে চান কিনা। বিনিয়োগের জগতে শর্টকাটের কোনো জায়গা নেই। আপনাকে প্রতিটি কোণ থেকে জিনিসগুলো দেখতে হবে। আর যখন কোনো ব্যবসার দীর্ঘমেয়াদী শক্তির কথা আসে, তখন শুধু সংখ্যা দিয়ে কাজ হয় না। আপনাকে কোম্পানির কালচার, তার চিন্তাভাবনা, তার সিদ্ধান্তের পেছনের উদ্দেশ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা বুঝতে হবে। তাই পরের বার যখন কোনো কোম্পানি আপনার ভালো লাগবে, তার আগে ভাবুন, এর নেতৃত্ব কি বিশ্বাসযোগ্য? এর ষড়যন্ত্র কি প্রতিযোগিতার সাথে লড়ার মতো? আর এর ভিত্তি কি এতটাই মজবুত যে এটি সময়ের সাথে আরও ভালো হতে পারবে? এই চিন্তাই আপনাকে একজন গড় বিনিয়োগকারী থেকে আলাদা করে এবং একজন দীর্ঘমেয়াদী বিজয়ীর দিকে নিয়ে যায়। যদি কোনো কোম্পানিকে একজন মানুষ হিসেবে ধরা হয়, তাহলে তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো হলো তার হেলথ রিপোর্ট কার্ড। আর যদি আপনি বিনিয়োগ করতে চান, তাহলে শুধু বাইরের চেহারা বা ব্র্যান্ড নাম দেখে সিদ্ধান্ত নেওয়াটা বিপজ্জনক হতে পারে। আসল বোঝাপড়া তো তখনই আসে যখন আপনি ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট এবং ক্যাশ ফ্লো এর মতো নথিগুলো পড়তে জানেন। দেবজিৎ দাসের এই বইতে এটাই শেখানো হয়েছে যে কিভাবে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলোকে একটি পরিষ্কার মানসিকতা নিয়ে পড়া যায়। ব্যাপারটা শুধু সংখ্যা দেখা নয়, ব্যাপারটা হলো সেই সংখ্যাগুলোর পিছনের গল্পটা বোঝা। শুরুটা হয় ব্যালেন্স শিট দিয়ে। এটি আপনাকে বলে যে কোম্পানির কাছে কি কি আছে এবং তার উপর কি কি দায়িত্ববদ্ধতা আছে, অর্থাৎ কোম্পানির আসল আর্থিক অবস্থা কি, কতটা সম্পত্তি, কতটা দেনা এবং তা কি ভারসাম্যে আছে কিনা। কিন্তু ব্যালেন্স শিট একা কিছুই বলে না যতক্ষণ না আপনি তাকে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের সাথে যুক্ত করেন। এখান থেকে আপনি জানতে পারেন যে কোম্পানি কত আয় করেছে, কত খরচ করেছে এবং শেষে কি বাঁচল। অনেক সময় কোনো কোম্পানি বাইরে থেকে দেখতে বড় লাগে, কিন্তু ভিতর থেকে তার আয়ের কাঠামো দুর্বল হয়। আর এটাই তখন ধরা পড়ে যখন আপনি স্টেটমেন্টগুলো মনোযোগ দিয়ে পড়েন। এবার আসে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, আর এটা হয়তো সবচেয়ে কম বোঝা কিন্তু সবচেয়ে জরুরি নথি। এতে বলা হয় যে কোম্পানির কাছে বাস্তবে কত নগদ টাকা আসছে এবং কত যাচ্ছে, এমন নগদ যা সত্যি হাতে আছে, শুধু কাগজে দেখানো নয়। অনেক সময় কোম্পানিগুলো লাভে থাকে বলে দেখায়, কিন্তু তাদের পকেটে টাকা থাকে না।
আর এমন পরিস্থিতিতে যদি আপনি এই বেসিকগুলো না জানেন, তাহলে আপনি কোনো ভুল বিনিয়োগে ফেসে যেতে পারেন। তাই এই বইতে এটাই শেখানো হয়েছে যে শুধু লাভ দেখাই যথেষ্ট নয়, নগদের গতিবিধি বোঝাও ততটাই জরুরি। দেবজিৎ দাস এই বিষয়ে জোর দেন যে যখন আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পড়তে শেখেন, তখন আপনি শুধু একজন বিনিয়োগকারী নন, একজন গবেষক হয়ে ওঠেন। এবার আপনি কারোর কথায় ভরসা করেন না, বরং নিজের ডেটা থেকে সত্যিটা বের করতে শুরু করেন। এখানে আপনাকে প্রতিটি ডেটা পয়েন্টকে যুক্ত করতে জানতে হবে। কোন বছরে কি বদলালো, খরচ বাড়ল না কমলো, দেনা কতটা বাড়ল, এবং কোম্পানি কি তার কার্যক্রম থেকে সত্যিই টাকা বানাচ্ছে কিনা। এই দক্ষতা আপনাকে বাজারে একটি সুবিধা দেয়, কারণ খুব কম লোকই এত গভীরে গিয়ে অ্যানালিসিস করে। এই প্রক্রিয়া শিখতে একটু পরিশ্রম লাগে, কিন্তু একবার এই অভ্যেস হয়ে গেলে আপনি প্রতিটি কোম্পানিকে একটি এক্স-রে মেশিনের মতো দেখতে পারবেন। আপনি জানতে পারবেন যে সামনের ব্যবসাটি সত্যিই স্বাস্থ্যবান নাকি শুধু বাইরে থেকে গ্ল্যামারাস দেখাচ্ছে। এই নথিগুলো পড়া মানে কোম্পানির নাড়ি ধরা। এটি আপনাকে বলে যে ব্যবসা কিভাবে চলছে, তার ফান্ডিং কোথা থেকে আসছে, সে কি তার খরচ নিয়ন্ত্রণে রাখতে পারছে, এবং সে কি আগামী সময় টেকসই হবে কিনা। তাই যদি আপনি সত্যিই একজন স্মার্ট ইনভেস্টর হতে চান, তাহলে এই সংখ্যাগুলোর সাথে বন্ধুত্ব করতেই হবে। আপনাকে এক্সেল শিটের সাথে বন্ধুত্ব করতে হবে, ভয় না পেয়ে তাদের সাথে কথা বলতে জানতে হবে, কারণ যত গভীরে আপনি কোম্পানির আর্থিক স্বাস্থ্য বুঝবেন, ততই আত্মবিশ্বাস আপনার প্রতিটি বিনিয়োগের ডিসিশনে দেখা যাবে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো সেই লেন্স যার মাধ্যমে আপনি বাস্তবকে পরিষ্কারভাবে দেখতে পারেন, আর একবার দেখার অভ্যেস হয়ে গেলে কোনো কোম্পানি আপনার রাডার থেকে বাঁচতে পারবে না। শেয়ার বাজারে সবচেয়ে বড় প্রশ্ন এটাই যে কোনো কোম্পানির আসল মূল্য কত, অর্থাৎ তার সঠিক দাম কি। কারণ স্টকের দাম আর আসল মূল্য সবসময় একরকম হয় না। অনেক সময় আমরা শুধু দাম দেখেই বিনিয়োগ করে ফেলি, এটা না বুঝেই যে সেই দামের পেছনে আসল মূল্য আছে কিনা। একেই বলে ভ্যালুয়েশন, অর্থাৎ কোনো ব্যবসার আসল দামের মূল্যায়ন করা। এই প্রক্রিয়াটি জরুরি, কারণ বাজার সবসময় শোরগোল করে, কিন্তু একজন স্মার্ট বিনিয়োগকারী যিনি শোরগোল থেকে দূরে সরে গিয়ে বাস্তবতাকে ধরতে পারেন। দেবজিৎ দাস এই বইতে এটাই বুঝিয়েছেন যে ভ্যালুয়েশন শুধু একটি গাণিতিক সূত্র নয়, বরং একটি চিন্তা ভাবনা, একটি উপায় এটা জানার যে আপনি যা কিনতে যাচ্ছেন তা কি অতিরিক্ত দামি, কম দামি, নাকি সঠিক মূল্যে আছে। এই প্রক্রিয়ায় সবার আগে আসে এটা জানা যে কোন কোন ফ্যাক্টর একটি কোম্পানির মূল্য নির্ধারণ করে। এতে তার লাভ, বৃদ্ধির হার, ঋণের অবস্থা, ইন্ডাস্ট্রিতে তার অবস্থান এবং ভবিষ্যতে সম্ভাব্য রিটার্ন শামিল থাকে। এই সমস্ত ডেটা একসাথে মিলে বলে যে কোনো কোম্পানির অর্থনৈতিক মূল্য কি। এখানে কিছু বেসিক টুলস ব্যবহার করা হয়, যেমন পিই রেশিও, ডেট টু ইকুইটি রেশিও, বুক ভ্যালু এবং অন্যান্য ফাইন্যান্সিয়াল মেট্রিক্স। এর উদ্দেশ্য হল কোম্পানির আয়, তার খরচ, তার ঋণ এবং তার সম্পদকে একটি দৃষ্টিকোণ থেকে দেখা, যাতে এটা আন্দাজ করা যায় যে বিনিয়োগ করার যোগ্য কিনা। কিন্তু শুধু ফর্মুলা লাগালেই কাজ হয় না, আপনাকে এটাও বুঝতে হবে যে এই রেশিওগুলো কিভাবে ইন্ডাস্ট্রির হিসেবে বদলাতে পারে এবং কিভাবে কখনো কখনো একটা ভালো সংখ্যাও বিভ্রান্ত করতে পারে যদি তা প্রেক্ষাপটের বাইরে থাকে। এখানে অভিজ্ঞতা, বোঝাপড়া এবং বাস্তবসম্মত মানসিকতা কাজে আসে। দেবজিৎ দাস বলেন যে ভ্যালুয়েশন একটি আর্ট আর বিজ্ঞানের মিশ্রণ। বিজ্ঞান কারণ এতে ডেটা, ফর্মুলা এবং যুক্তি জড়িত, কিন্তু আর্ট কারণ এতে আপনাকে আন্দাজ করতে হবে যে ব্যবসাটি ভবিষ্যতে কেমন পারফর্ম করবে, আর সেই আন্দাজ শুধু সংখ্যা দেখে নয়, ভেবে চিনতে আসে। ভ্যালুয়েশন আপনাকে এটাও শেখায় যে ভালো ব্যবসাও যদি বেশি দামে পাওয়া যায় তাহলে তাতে ঝাঁপিয়ে পড়া ঠিক নয়। আবার কিছু ব্যবসা যদি কম দামে পাওয়া যায় কিন্তু তার গুণগত মান সন্দেহজনক হয়, তাহলে তা ভ্যালু নয় বরং জুয়া হয়ে যায়। এই নিয়মগুলোর বৈশিষ্ট্য হলো এগুলি শুধু আর্থিক নয়, জীবনেরও শিক্ষা। এগুলি আপনাকে বোঝাতে চায় যে টাকা একটি টুল এবং এটাকে সঠিকভাবে চালানোর জন্য আপনার মানসিক ভারসাম্য, চিন্তায় স্বচ্ছতা এবং সিদ্ধান্তে দায়িত্ববোধ প্রয়োজন। এই নিয়মগুলো অনুসরণ করা সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। আপনাকে শুধু নিজের প্রতি সৎ থাকতে হবে, নিজের লক্ষ্য নিয়ে পরিষ্কার থাকতে হবে। আর যখন আপনি এই নিয়মগুলোকে নিজের আর্থিক আচরণের অংশ করে তুলবেন, তখন আপনার পুরো আর্থিক জীবন ধীরে ধীরে স্থিতিশীল এবং বৃদ্ধিভিত্তিক হয়ে উঠবে। এই পার্সোনাল ফাইন্যান্স নিয়মগুলোর সবচেয়ে বিশেষ বিষয় হলো এগুলি কোনো চমকপ্রদ কিছু নয়,
কিন্তু এর প্রভাব এতটাই গভীর যে যদি আপনি এগুলি গ্রহণ করেন তাহলে শুধু আপনার টাকাই বাড়বে না, বরং টাকা আপনার জন্য কাজ করতে শুরু করবে। তো যদি আপনি সত্যিই একটি শক্তিশালী আর্থিক ভিত্তি তৈরি করতে চান, তাহলে এই ছোট ছোট নিয়মগুলোকে উপেক্ষা করবেন না। এই নিয়ম, সঠিক মানসিকতা এবং ক্রমাগত অভ্যাস আপনাকে সেই জায়গায় পৌঁছে দিতে পারে যেখানে টাকা আপনার জীবনকে সমর্থন করে, নিয়ন্ত্রণ নয়। যখন কোনো আর্থিক বই শুধু তথ্য নয়, বরং বাস্তব জগতে ব্যবহারযোগ্য চিন্তাভাবনা, কৌশল এবং অন্তর্দৃষ্টি দেয়, তখন তা পড়াটা সময় নষ্ট নয়, একটি স্মার্ট বিনিয়োগ হয়ে ওঠে। দেবজিৎ দাসের এই বইটিকে পাঠকেরা যেভাবে গ্রহণ করেছেন তা থেকে বোঝা যায় যে এই বইটি শুধু আরেকটি বিনিয়োগের গাইড নয়, বরং আর্থিক সচেতনতার জন্য একটি আধুনিক, স্পষ্ট এবং প্রাসঙ্গিক ম্যানুয়াল। অনেক পাঠকই স্বীকার করেছেন যে এই বইটি তাদের সেই সব প্রাথমিক প্রশ্নের উত্তর দিয়েছে যা তারা বছরের পর বছর ধরে ভাবতেন কিন্তু কোনো বইতে সরাসরি পাননি। তা ভ্যালুয়েশন হোক, স্টক নির্বাচন হোক বা বিহেভিয়ারাল বায়াস হোক, প্রতিটি অধ্যায় বিষয়গুলো এমনভাবে রাখা হয়েছে যে সেগুলি টেকনিক্যাল হওয়া সত্ত্বেও বিরক্তিকর বা জটিল মনে হয় না। পাঠকেরা এটাও মত দিয়েছেন যে এই বইটি নতুন এবং অভিজ্ঞ উভয় ধরনের ইনভেস্টরদের জন্যই কাজের। যদি আপনি নতুন হন তাহলে এটি একটি শক্তিশালী ভিত্তি তৈরি করে, আর যদি আপনি আগের থেকেই বাজারে সক্রিয় থাকেন তাহলে এটি আপনার চিন্তা ভাবনাকে সতেজ করার কাজ করে। এই বৈশিষ্ট্যটি এই কারণে যে বইটি কোনো একটি পদ্ধতিকে চাপিয়ে দেয় না, বরং বিভিন্ন ইনভেস্টিং পার্সোনালিটির জন্য জায়গা ছেড়ে দেয়। এটি আপনাকে ভাবতে বাধ্য করে, প্রশ্ন করার জন্য প্রস্তুত করে, আর সবচেয়ে জরুরি, নিজের আর্থিক চিন্তার উপর ভরসা করতে শেখায়। অনেক রিভিউতে এই বিষয়টিরও প্রশংসা করা হয়েছে যে এই বইটি শুধু টাকা বানানোর কথা বলে না, বরং টাকা বোঝার কথা বলে। এই বইটি পাঠককে এটা অনুভব করায় যে ইনভেস্টিং শুধু রিটার্নের খেলা নয়, বরং এটি একটি মানসিকতা, একটি অভ্যাস যেখানে ধৈর্য, শৃঙ্খলা এবং যুক্তির প্রয়োজন হয়। অনেক ব্যবহারকারী এই বইটিকে চোখ খুলে দেওয়ার মতো বলেছেন, বিশেষ করে সেই অংশগুলো যেখানে কেলেঙ্কারি, সাধারণ ভুল এবং আচরণগত ভুলের সম্পর্কে কথা বলা হয়েছে। এতে এটা পরিষ্কার যে এই বইটি শুধু আপনাকে শেখাতে আসেনি, বরং আপনাকে সচেতন করতে এবং নিজের ভুলগুলো চিনতে বাধ্য করে। অবশেষে সবচেয়ে বেশি প্রশংসা যে জিনিসটির জন্য হয়েছে তা হলো এর আধুনিক সুর। এই বইটি আপনাকে এমনটা মনে হতে দেয় না যে আপনি কোনো পুরনো আর্থিক গুরুর ভারী ভাষা পড়ছেন, বরং মনে হয় যেন কোনো বন্ধুত্বপূর্ণ বুদ্ধিমান মেন্টর আপনার সাথে বসে প্রতিটি কনসেপ্টকে সহজ, স্পষ্ট এবং সংযুক্ত উপায়ে বুঝিয়ে দিচ্ছেন। এই কারণে রিভিউতে বারবার দুটি শব্দ পুনরাবৃত্ত হয়েছে, বাস্তবসম্মত এবং প্রাসঙ্গিক। কারণ এই বইটি আপনাকে কোথাও দূরে দাঁড়িয়ে বাজার দেখতে বলে না, বরং আপনার সাথে সেই পথেই চলে এবং আপনাকে দেখায় যে কিভাবে আপনি নিজেই নিজের জন্য স্মার্ট ইনভেস্টমেন্টের সিদ্ধান্ত নিতে পারেন। মোট কথা, এই বই যে প্রতিক্রিয়া পেয়েছে তা শুধু রেটিংয়ের কথা বলে না, তা পাঠকের আর্থিক মানসিকতায় আসা পরিবর্তনকে প্রতিফলিত করে। আর এটাই এই বইয়ের সবচেয়ে বড় জয় যে এটি ইনভেস্টিংকে শুধু একটি বিষয় নয়, বরং একটি দক্ষতা এবং চিন্তা ভাবনায় বদলে দেওয়ার চেষ্টা করেছে। এই বই কোনো ভারী পাঠ্যপুস্তক নয়, বরং এটি এমন একটি বুদ্ধিদীপ্ত গাইড যা ইনভেস্টিংয়ের জটিল জগৎকে সহজ এবং প্রাসঙ্গিক ভাষায় বোঝায়। এই বইটি শুধু নতুনদের জন্য নয় বা শুধু বিশেষজ্ঞদের জন্যও নয়, বরং প্রত্যেক সেই ব্যক্তির জন্য যে টাকা নিয়ে সিরিয়াস এবং তাকে স্মার্টভাবে বাড়াতে চান। এই বইতে একদম প্রাথমিক বিষয় থেকে শুরু করা হয়েছে, যেমন সকল বিনিয়োগকারীদের চিন্তা ভাবনা বোঝা, আচরণগত ভুল থেকে কিভাবে বাঁচা যায় এবং কিভাবে একটি মজবুত আর্থিক মানসিকতা তৈরি করা যায়। এই বইটি আপনাকে শেখায় যে ইনভেস্টিং শুধু ফর্মুলা বা টিপসের খেলা নয়, এটি একটি চিন্তা ভাবনা, একটি ডিসিপ্লিন, আর সবচেয়ে বড় কথা, নিজেকে নিয়ন্ত্রণ করার আর্ট। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পড়া, ভ্যালুয়েশন করা, কোম্পানির ম্যানেজমেন্ট এবং বিজনেস মডেল পরীক্ষা করা, এই সব কিছুই বইতে এমনভাবে বোঝানো হয়েছে যে আপনার মনে হবে যেন কোনো বন্ধু আপনাকে ধীরে ধীরে প্রতিটি স্তরেই জিনিসগুলো পরিষ্কার করে দিচ্ছে। কোনো লোক দেখানো ব্যাপার নেই বা অপ্রয়োজনীয় পরিভাষা নেই, শুধু একটি সৎ উপচেষ্টা যাতে আপনি আর্থিক সিদ্ধান্তগুলোকে আরও ভালোভাবে বুঝতে পারেন। এছাড়াও এই বইটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হল কেলেঙ্কারি এবং প্রতারণা চেনা। অনেক সময় মানুষ এই কারণে ভেসে যায় না যে তারা লোভী, বরং এই কারণে যে তারা বিপদের চিহ্নই চেনে না। এই বইটি সেই সতর্কতা দেয় যা প্রত্যেক বিনিয়োগকারীকে সময় থাকতে শোনা উচিত। এটি আপনাকে সতর্ক করে যাতে আপনি শুধু আয় নয়, বরং নিজের কষ্টের উপার্জনেরও সুরক্ষা করতে পারেন।
আর তারপর আসে পার্সোনাল ফাইন্যান্স, অর্থাৎ আপনার চিন্তাভাবনা, আপনার পরিকল্পনা, আপনার দায়িত্ব। এই বইটি শেখায় যে টাকা তখনই আপনার জীবনকে উন্নত করবে যখন আপনি তাকে ভয় পাবেন না, কিন্তু তাকে হালকাভাবেও নেবেন না। এতে কিছু অত্যন্ত সহজ কিন্তু কার্যকরী নিয়ম দেওয়া হয়েছে যা আপনার বিনিয়োগকে স্থির, মজবুত এবং দীর্ঘমেয়াদী করে তোলে। মোট কথা, এই বই এমন একটি বই যা শুধু আপনার আর্থিক আইকিউ বাড়ায় না, বরং আপনার ভেতরে এই বিশ্বাসও জন্মায় যে আপনি নিজেই সঠিক বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারেন, কোনো শর্টকাট, অন্ধ টিপস বা ভিড়ের পেছনে না ছুটে। যদি আপনি সত্যি ইনভেস্টিংকে একটি খেলার মতো দেখতে চান, কিন্তু এমন একটি খেলা যেখানে জেতার জন্য পড়াশোনা, কৌশল এবং স্থির মন প্রয়োজন, তাহলে এই বইটি আপনার জন্য একটি পারফেক্ট সূচনা বিন্দু হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এই রকম আরও বইয়ের সারমর্ম শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। তাই ভ্যালুয়েশনের উদ্দেশ্য হলো দামের চেয়ে বেশি মূল্য খুঁজে বের করা। যখন আপনি এমন একটি স্টক ধরেন যা তার আসল মূল্যের চেয়ে কমে পাওয়া যাচ্ছে এবং আগামী সময়ে তার বৃদ্ধির সম্ভাবনা ভালো, তখনই আসল বিনিয়োগ হয়। আর এর জন্য জরুরি যে আপনি শুধু সংখ্যা দেখবেন না, বরং সেগুলো বুঝবেন এবং তার অর্থ বের করতে শিখবেন। এই প্রক্রিয়ায় ভুলের সম্ভাবনা সব সময় থাকে, কিন্তু যত আপনার অভিজ্ঞতা বাড়ে তত আপনার বোঝাপড়াও তীক্ষ্ণ হয়। ধীরে ধীরে আপনি এটা ধরতে শুরু করেন যে কোন স্টকটি শোরগোল আর কোনটি সত্যিই একটি লুকানো রত্ন। মোট কথা, ভ্যালুয়েশন কোনো একবারের কাজ নয়, এটি একটি দক্ষতা যা ক্রমাগত অনুশীলনের মাধ্যমে নিখুঁত হয়। আর যখন এই দক্ষতা আপনার নিয়ন্ত্রণে থাকে, তখন আপনি বাজারের ওঠানামায় ভয় পান না, বরং বুদ্ধিমত্তার সাথে নিজের সুযোগ বেছে নেন। এই চিন্তাভাবনা নিয়ে যখন আপনি বিনিয়োগ করেন, তখন আপনি টাকা নয়, মূল্য কেনেন। আর এই চিন্তাই আপনাকে একজন সত্যিকারের বিনিয়োগকারী করে তোলে, যিনি শুধু আয় চান না, বরং বুদ্ধিমত্তার সাথে আয় চান। বিনিয়োগ যতটা সহজ দেখায়, তার চেয়ে অনেক বেশি এটি একটি মাইন্ড গেম। বাইরে থেকে এটি ফর্মুলা, ডেটা এবং গ্রাফের খেলা মনে হয়, কিন্তু ভেতর থেকে এটি ধৈর্য, বোঝাপড়া এবং নিয়ন্ত্রণের বিষয়। আর এখানেই সবচেয়ে বেশি মানুষ ভুল করে। দেবজিৎ দাসের বইতে বিনিয়োগ সংক্রান্ত সেই সব সাধারণ কিন্তু বিপজ্জনক ভুলগুলোর ওপর আলোকপাত করা হয়েছে যা বেশিরভাগ মানুষ অজান্তেই করে এবং পরে আফসোস করে। ব্যাপারটা এটা নয় যে তাদের বিনিয়োগের জ্ঞান নেই, বরং ব্যাপারটা হলো তারা সেই জ্ঞানকে সঠিক সময়ে সঠিকভাবে ব্যবহার করতে পারে না। সবচেয়ে বড় ভুল হলো অবাস্তব প্রত্যাশা রাখা। মানুষ ভাবে যে শেয়ার বাজারে সামান্য টাকা লাগালেই তারা দ্রুত ধনী হয়ে যাবে, কিন্তু যখন জিনিসগুলো সেই মতো হয় না, তখন তারা হয়তো ঘাবড়ে যায় বা ভুল সিদ্ধান্ত নিতে শুরু করে। বিনিয়োগ একটি দীর্ঘমেয়াদী খেলা, কিন্তু বেশিরভাগ মানুষ একে শর্টকাট হিসেবে দেখে, আর সেখান থেকেই ভুল শুরু হয়। আরেকটি সাধারণ ভুল হলো সময় না দেওয়া। মানুষ ভাবে যে একবার টাকা লাগিয়ে দিলাম, এখন সবকিছু অটো পাইলটে হয়ে যাবে, কিন্তু সত্যিটা হলো বিনিয়োগেরও মনোযোগ, ফলো আপ এবং শেখার প্রয়োজন হয়। যদি আপনি নিজের আর্থিক স্বাস্থ্যকে গুরুত্বের সাথে না নেন, তাহলে অন্য কেউ কেন নেবে? অনেকেই এই খেলায় ভিড়ের অংশ হয়ে যায়। তাদের কাছে যা সবচেয়ে বেশি ট্রেন্ডিং সেটাই সঠিক মনে হয়। সবাই কিনছে, তাই আমিও কিনি। এই চিন্তা ভাবনা নিয়ে মানুষ নিজের বিচার বুদ্ধি ছেড়ে দেয়। কিন্তু বিনিয়োগের সবচেয়ে বড় ভুল হচ্ছে এটাই, নিজের গবেষণার পরিবর্তে অন্যদের কার্যকলাপ অনুসরণ করা। অযৌক্তিক ঝুঁকি নেওয়াও এমন একটি ভুল যা অনেক সময় মানুষকে বরবাদ করে দেয়। শুধু বেশি রিটার্নের লোভে তারা এমন বিকল্পে টাকা লাগিয়ে দেয় যা তাদের আর্থিক প্রোফাইল বা বোঝার সাথে মেলে না। ঝুঁকি নেওয়া ভুল নয়, কিন্তু না বুঝে এবং কোনো ব্যাকআপ ছাড়া ঝুঁকি নেওয়া বিনিয়োগ নয়, জুয়া। দেবজিৎ দাস বলেন যে এই সমস্ত ভুল থেকে বাঁচার একটাই উপায়, নিজেকে বোঝা এবং নিজের সিদ্ধান্তের দায়িত্ব নেওয়া। বিনিয়োগের মানে শুধু টাকা লাগানো নয়, এর মানে হলো নিজের সিদ্ধান্তগুলোকে যুক্তি, ডেটা এবং দীর্ঘমেয়াদী চিন্তার সাথে নেওয়া। যখন আপনি নিজেকে প্রশ্ন করেন আমি এটা কেন করছি, তখন অনেক সময় উত্তর বদলে যায়। আর এই আত্মজিজ্ঞাসাই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। বইটি এটাও বলে যে ভুল হওয়াটা অন্যায় নয়, কিন্তু একই ভুল বারবার করা বিপজ্জনক। তাই জরুরি হলো প্রতিবার যখন কিছু ভুল হয়, তখন আপনি শুধু ক্ষতি দেখবেন না, বরং তাতে লুকিয়ে থাকা শিক্ষা ধরুন, কারণ সেই শিক্ষায় পরের বার আপনাকে আরও বুদ্ধিমান করে তুলবে। বিনিয়োগে ম্যাচ জেতার জন্য প্রতিবার পারফেক্ট খেলা জরুরি নয়, কিন্তু বারবার একই ভুল না করাটা জরুরি।
একটু সতর্ক থাকা, একটু গবেষণা করা এবং কিছুটা মানসিক বুদ্ধিমত্তা রাখা, এই মানসিকতাই আপনাকে ভিড় থেকে আলাদা করে। তাই পরের বার যখন আপনি বিনিয়োগ করতে যাবেন, তখন শুধু বাইরের কথা শুনবেন না, নিজেকে প্রশ্ন করুন, ভাবুন, বুঝুন এবং তারপর সিদ্ধান্ত নিন। বাজার কখনো সোজা পথে চলে না, কিন্তু আপনার চিন্তাভাবনা যদি সোজা এবং স্থির থাকে, তাহলে আপনি যে কোনো উঠানালায় টিকে থাকতে পারবেন। ভুল সবাই করে, কিন্তু বুদ্ধিমান সেই যে তা থেকে তাড়াতাড়ি শিখে নেয়। যখন টাকা বড় হয়, লোভ তার চেয়েও বড় হয়ে যায়, আর যেখানে লোভ বাড়ে, সেখানেই প্রতারণা এবং কেলেঙ্কারি জন্মায়। বিনিয়োগের জগৎ কোনো পরীর গল্প নয়। এখানে রিটার্নের সাথে সাথে ঝুঁকিও আসল হয়। আর সবচেয়ে বড় ঝুঁকি হলো এমন কোনো প্ল্যানে পড়ে যাওয়া যা বাইরে থেকে চমৎকার দেখায়, কিন্তু ভেতর থেকে ফাঁপা। আমাদের দেশে বা ভারতে সময় সময় এমন অনেক আর্থিক প্রতারণা হয়েছে যা লক্ষ লক্ষ বিনিয়োগকারীর কষ্টের উপার্জন ডুবিয়ে দিয়েছে। এই কেলেঙ্কারিগুলো সে শেয়ার বাজারের সাথে যুক্ত হোক বা কোনো নকল স্কিমের সাথে, একটি বিষয় সাধারণ ছিল: মানুষের দ্রুত টাকা রোজগারের আকাঙ্ক্ষা, আর স্ক্যামাররা সেই দুর্বলতা চিনে তার ফায়দা তোলা। অনেক সময় এই প্রতারণাগুলো এত প্রফেশনালভাবে প্যাকেজ করা হয় যে সাধারণ বিনিয়োগকারী বুঝতেই পারে না যে সে পড়ে গেছে। বড় বড় নাম, চকচকে প্রেজেন্টেশন এবং প্রতিশ্রুতির বন্যা, এই সবই মিলে এমন একটি জাল তৈরি করে যাতে পড়ে যাওয়া খুব সহজ এবং বেরোনো প্রায় অসম্ভব। বিনিয়োগ শুধু টাকার খেলা নয়, এটি বুদ্ধিমত্তা এবং সচেতনতারও খেলা। যারা সতর্ক থাকে, প্রশ্ন করে এবং নিজের চিন্তা ভাবনা দিয়ে সিদ্ধান্ত নেয়, তারাই কেলেঙ্কারি থেকে বেঁচে থাকে। বাকিরা শুধু সিস্টেম বা ভাগ্যকে দোষ দেয়। দেবজিৎ দাসের এই বইটির এটাই সবচেয়ে বড় মেসেজ, যে আপনার আর্থিক যাত্রা তখনই সুরক্ষিত থাকবে যখন আপনি শুধু বৃদ্ধি নয়, সুরক্ষাকেও ততটাই গুরুত্ব দেবেন। আজকের দুনিয়ায় টাকা রোজগার করতে শুধু প্রতিভা নয়, সতর্কতাও লাগে। আর এই সতর্কতাই আপনাকে কেলেঙ্কারি থেকে দূরে এবং বিনিয়োগে সফল করে তুলবে। আজকের দ্রুতগতির জীবনে আমরা সবকিছু তাড়াতাড়ি চাই: ফলাফল, টাকা, সফলতা, জীবনযাত্রা। কিন্তু যখন বিনিয়োগ বা আর্থিক পরিকল্পনার কথা আসে, তখন এই পদ্ধতি বেশিরভাগ ক্ষেত্রেই কাজ করে না। কারণ টাকা রোজগার করা এবং তাকে দীর্ঘ সময় ধরে টিকিয়ে রাখা দুটি আলাদা বিষয়। আর এখান থেকেই শুরু হয় সেই সব বেসিক কিন্তু অত্যন্ত জরুরি পার্সোনাল ফাইন্যান্সের নিয়ম, যার উপর দেবজিৎ দাস এই বইয়ের শেষ অংশে ফোকাস করেছেন। এই নিয়মগুলোর উদ্দেশ্য এটা নয় যে আপনাকে কোনো অত্যন্ত জটিল কৌশল শেখানো হবে, বরং আপনাকে সেই চিন্তা ভাবনার কাছে নিয়ে আসা যা আসল আর্থিক বৃদ্ধির ভিত্তি। এই নিয়মগুলো যতটা সহজ, ততটাই জরুরি। আর এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এগুলো যে কেউ অনুসরণ করতে পারে, সে বিনিয়োগে নতুন হোক বা বছরের পর বছর ধরে করছে। সবচেয়ে প্রথম নিয়ম হলো প্রত্যাশাকে সময় দিন। অর্থাৎ কোনো বিনিয়োগই একদিন বা এক মাসে চমৎকার ফল দিতে পারে না। যদি আপনি সঠিক চিন্তা ভাবনা নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেন, তাহলে অন্তত 5 থেকে 7 বছরের একটি সময়সীমা মাথায় রাখুন। এই সময়সীমায় শুধু আপনার টাকাই বাড়ে না, আপনিও একজন বিনিয়োগকারী হিসেবে পরিণত হন। এর সোজা মানে হলো, দ্রুত ধনী হওয়ার চিন্তা থেকে নিজেকে দূরে রাখুন। সেই চিন্তা শুধু আপনাকে ভুল জায়গায় টাকা লাগাতে বাধ্য করে না, বরং আবেগপ্রবণ সিদ্ধান্ত নিয়ে আপনার ক্ষতিরও কারণ হতে পারে। দ্বিতীয় নিয়ম হলো সঠিক সময় সঠিক বিনিয়োগ। এর মানে হলো বাজারের ওঠানামা বুঝে এবং নিজের আর্থিক অবস্থা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া। এর মানে এটাও নয় যে আপনি টাইমিং এর চক্করে সবকিছু ফেলে রাখবেন, বরং এর মানে হলো আপনি সুযোগগুলো চিনবেন এবং তখনই কাজ করবেন যখন জিনিসগুলো আপনার যুক্তি এবং ঝুঁকির প্রোফাইলের সাথে মিলবে। কোনো সঠিক বিনিয়োগ ততক্ষণ কাজ করে না যতক্ষণ না তা সঠিক সময় এবং সঠিক চিন্তা ভাবনার সাথে করা হয়। আর এর জন্য আপনাকে শুধু বাইরের পরিস্থিতি দেখতে হবে না, বরং নিজের ভেতরের পরিস্থিতিও, যেমন আপনার আয়, খরচ, লক্ষ্য এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতাকেও মাথায় রাখতে হবে। তৃতীয় নিয়ম হলো ধৈর্য এবং সংযমের সাথে বিনিয়োগ করা। এটা শুনতে ক্লাসিক মনে হতে পারে, কিন্তু এটাই সেই গুণ যা 90% মানুষের মধ্যে থাকে না। মানুষ হয় তাড়াতাড়ি ঘাবড়ে যায় বা বেশি উত্তেজিত হয়ে প্রয়োজনের চেয়েও বেশি ঝুঁকি নিয়ে ফেলে। কিন্তু যারা শান্ত থাকে, পরিকল্পনার সাথে চলে এবং সময়কে সুযোগ দেয়, তারাই আসল বৃদ্ধি দেখে। এই নিয়মগুলোর বৈশিষ্ট্য হলো, এগুলি শুধু আর্থিক নয়,
জীবনেরও শিক্ষা। এগুলি আপনাকে বোঝাতে চায় যে টাকা একটি টুল এবং এটাকে সঠিকভাবে চালানোর জন্য আপনার মানসিক ভারসাম্য, চিন্তায় স্বচ্ছতা এবং সিদ্ধান্তে দায়িত্ববোধ প্রয়োজন। এই নিয়মগুলো অনুসরণ করা সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। আপনাকে শুধু নিজের প্রতি সৎ থাকতে হবে, নিজের লক্ষ্য নিয়ে পরিষ্কার থাকতে হবে। আর যখন আপনি এই নিয়মগুলোকে নিজের আর্থিক আচরণের অংশ করে তুলবেন, তখন আপনার পুরো আর্থিক জীবন ধীরে ধীরে স্থিতিশীল এবং বৃদ্ধি ভিত্তিক হয়ে উঠবে। এই পার্সোনাল ফাইন্যান্স নিয়মগুলোর সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য হলো এগুলি কোনো চমকপ্রদ কিছু নয়, কিন্তু এর প্রভাব এতটাই গভীর যে যদি আপনি এগুলি গ্রহণ করেন, তাহলে শুধু আপনার টাকাই বাড়বে না, বরং টাকা আপনার জন্য কাজ করতে শুরু করবে। তো যদি আপনি সত্যি একটি শক্তিশালী আর্থিক ভিত্তি তৈরি করতে চান, তাহলে এই ছোট ছোট নিয়মগুলোকে উপেক্ষা করবেন না। এই নিয়ম, সঠিক মানসিকতা এবং ক্রমাগত অভ্যাস আপনাকে সেই জায়গায় পৌঁছে দিতে পারে যেখানে টাকা আপনার জীবনকে সমর্থন করে, নিয়ন্ত্রণ নয়। যখন কোনো আর্থিক বই শুধু তথ্য নয়, বরং বাস্তব জগতে ব্যবহারযোগ্য চিন্তাভাবনা, কৌশল এবং অন্তর্দৃষ্টি দেয়, তখন তা পড়াটা সময় নষ্ট নয়, একটি স্মার্ট ইনভেস্টমেন্ট হয়ে ওঠে। দেবজিৎ দাসের এই বইটিকে পাঠকেরা যেভাবে গ্রহণ করেছেন, তা থেকে বোঝা যায় যে এই বইটি শুধু আরেকটি বিনিয়োগের গাইড নয়, বরং আর্থিক সচেতনতার জন্য একটি আধুনিক, স্পষ্ট এবং প্রাসঙ্গিক ম্যানুয়াল। অনেক পাঠকই স্বীকার করেছেন যে এই বইটি তাদের সেই সব প্রাথমিক প্রশ্নের উত্তর দিয়েছে যা তারা বছরের পর বছর ধরে ভাবতেন, কিন্তু কোনো বইতে সরাসরি পাননি। তা ভ্যালুয়েশন হোক, স্টক সিলেকশন হোক বা বিহেভিয়ারাল বায়াস, প্রতিটি অধ্যায়ে বিষয়গুলো এমনভাবে রাখা হয়েছে যে সেগুলি টেকনিক্যাল হওয়া সত্ত্বেও বিরক্তিকর বা জটিল মনে হয় না। পাঠকেরা এটাও মত যে এই বইটি নতুন এবং অভিজ্ঞ উভয় ধরনের ইনভেস্টরদের জন্যই কাজের। যদি আপনি নতুন হন, তাহলে এটি একটি শক্তিশালী ভিত্তি তৈরি করে, আর যদি আপনি আগে থেকেই বাজারে সক্রিয় থাকেন, তাহলে এটি আপনার চিন্তা ভাবনাকে সতেজ করার কাজ করে। এই বৈশিষ্ট্যটি এই কারণে যে বইটি কোনো একটি পদ্ধতিকে চাপিয়ে দেয় না, বরং বিভিন্ন ইনভেস্টিং পার্সোনালিটির জন্য জায়গা ছেড়ে দেয়। এটি আপনাকে ভাবতে বাধ্য করে, প্রশ্ন করার জন্য প্রস্তুত করে, আর সবচেয়ে জরুরি, নিজের আর্থিক চিন্তার উপর ভরসা করতে শেখায়। অনেক রিভিউতে এই বিষয়টিরও প্রশংসা করা হয়েছে যে এই বইটি শুধু টাকা বানানোর কথা বলে না, বরং টাকা বোঝার কথা বলে। এই বইটি পাঠককে এটা অনুভব করায় যে ইনভেস্টিং শুধু রিটার্নের খেলা নয়, বরং এটি একটি মানসিকতা, এমন একটি অভ্যাস যেখানে ধৈর্য, শৃঙ্খলা এবং যুক্তির প্রয়োজন। অনেক ব্যবহারকারী এই বইটিকে চোখ খুলে দেওয়ার মতো বলেছেন, বিশেষ করে সেই অংশগুলো যেখানে কেলেঙ্কারি, সাধারণ ভুল এবং আচরণগত ভুলের সম্পর্কে কথা বলা হয়েছে। এতে এটা পরিষ্কার যে এই বইটি শুধু আপনাকে শেখাতে আসেনি, বরং আপনাকে সচেতন করতে এবং নিজের ভুলগুলো চিনতে বাধ্য করে। অবশেষে সবচেয়ে বেশি প্রশংসা যে জিনিসটির জন্য হয়েছে তা হলো এর আধুনিক সুর। এই বইটি আপনাকে এমনটা মনে হতে দেয় না যে আপনি কোনো পুরনো আর্থিক গুরুর ভারী ভাষা পড়ছেন, বরং মনে হয় যেন কোনো বন্ধুত্বপূর্ণ বুদ্ধিমান মেন্টর আপনার সাথে বসে প্রতিটি কনসেপ্টকে সহজ, স্পষ্ট এবং সংযুক্ত উপায়ে বুঝিয়ে দিচ্ছেন। এই কারণে রিভিউতে বারবার দুটি শব্দ পুনরাবৃত্ত হয়েছে, বাস্তবসম্মত এবং প্রাসঙ্গিক। কারণ এই বইটি আপনাকে কোথাও দূরে দাঁড়িয়ে বাজার দেখতে বলে না, বরং আপনার সাথে সেই পথেই চলে এবং আপনাকে দেখায় যে কিভাবে আপনি নিজেই নিজের জন্য স্মার্ট ইনভেস্টমেন্টের সিদ্ধান্ত নিতে পারেন। মোট কথা, এই বই যে প্রতিক্রিয়া পেয়েছে তা শুধু রেটিংয়ের কথা বলে না, তা পাঠকের আর্থিক মানসিকতায় আসা পরিবর্তনকে প্রতিফলিত করে। আর এটাই এই বইয়ের সবচেয়ে বড় জয়, যে এটি ইনভেস্টিংকে শুধু একটি বিষয় নয়, বরং একটি দক্ষতা এবং চিন্তাভাবনায় বদলে দেওয়ার চেষ্টা করেছে। এই বই কোনো ভারী পাঠ্যপুস্তক নয়, বরং এটি এমন একটি বুদ্ধিদীপ্ত গাইড যা ইনভেস্টিংয়ের জটিল জগৎকে সহজ এবং প্রাসঙ্গিক ভাষায় বোঝায়। এই বইটি শুধু নতুনদের জন্য নয় বা শুধু বিশেষজ্ঞদের জন্য নয়, বরং প্রত্যেক সেই ব্যক্তির জন্য যে টাকা নিয়ে সিরিয়াস এবং তাকে স্মার্টভাবে বাড়াতে চান।
এই বইতে একদম প্রাথমিক বিষয় থেকে শুরু করা হয়েছে, যেমন সকল বিনিয়োগকারীদের চিন্তাভাবনা বোঝা, আচরণগত ভুল থেকে কিভাবে বাঁচা যায় এবং কিভাবে একটি মজবুত আর্থিক মানসিকতা তৈরি করা যায়। এই বইটি আপনাকে শেখায় যে ইনভেস্টিং শুধু ফর্মুলা বা টিপসের খেলা নয়, এটি একটি চিন্তাভাবনা, একটি ডিসিপ্লিন, আর সবচেয়ে বড় কথা, নিজেকে নিয়ন্ত্রণ করার আর্ট। ফিনান্সিয়াল স্টেটমেন্ট পড়া, ভ্যালুয়েশন করা, কোম্পানির ম্যানেজমেন্ট এবং বিজনেস মডেল পরীক্ষা করা, এই সব কিছুই বইতে এমনভাবে বোঝানো হয়েছে যে আপনার মনে হবে যেন কোনো বন্ধু আপনাকে ধীরে ধীরে প্রতিটি স্তরেই জিনিসগুলো পরিষ্কার করে দিচ্ছে। কোনো লোক দেখানো ব্যাপার নেই বা অপ্রয়োজনীয় পরিভাষা নেই, শুধু একটি সৎ উপচেষ্টা যাতে আপনি আর্থিক সিদ্ধান্তগুলোকে আরও ভালোভাবে বুঝতে পারেন। এছাড়াও এই বইটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হল কেলেঙ্কারি এবং প্রতারণা চেনা। অনেক সময় মানুষ এই কারণে ভেসে যায় না যে তারা লোভী, বরং এই কারণে যে তারা বিপদের চিহ্নই চেনে না। এই বইটি সেই সতর্কতা দেয় যা প্রত্যেক বিনিয়োগকারীকে সময় থাকতে শোনা উচিত। এটি আপনাকে সতর্ক করে যাতে আপনি শুধু আয় নয়, বরং নিজের কষ্টের উপার্জনেরও সুরক্ষা করতে পারেন। আর তারপর আসে পার্সোনাল ফাইন্যান্স, অর্থাৎ আপনার চিন্তাভাবনা, আপনার পরিকল্পনা, আপনার দায়িত্ব। এই বইটি শেখায় যে টাকা তখনই আপনার জীবনকে উন্নত করবে যখন আপনি তাকে ভয় পাবেন না, কিন্তু তাকে হালকাভাবেও নেবেন না। এতে কিছু অত্যন্ত সহজ কিন্তু কার্যকরী নিয়ম দেওয়া হয়েছে যা আপনার বিনিয়োগকে স্থির, মজবুত এবং দীর্ঘমেয়াদী করে তোলে। মোট কথা, এই বই এমন একটি বই যা শুধু আপনার আর্থিক আইকিউ বাড়ায় না, বরং আপনার ভেতরে এই বিশ্বাসও জন্মায় যে আপনি নিজেই সঠিক বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারেন, কোনো শর্টকাট, অন্ধ টিপস বা ভিড়ের পেছনে না ছুটে। যদি আপনি সত্যিই ইনভেস্টিংকে একটি খেলার মতো দেখতে চান, কিন্তু এমন একটি খেলা যেখানে জেতার জন্য পড়াশোনা, কৌশল এবং স্থির মন প্রয়োজন, তাহলে এই বইটি আপনার জন্য একটি পারফেক্ট সূচনা বিন্দু হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই রকম আরও বইয়ের সারবর্ব শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।